আসসালামু আলাইকুম। আজকে আমরা ম্যাথমেটিক্স 3 পড়াবো, যার বিষয় কোড হচ্ছে 65931। তো আমি গত ক্লাসে চ্যাপ্টার 4 পড়িয়েছিলাম, আজকেও চ্যাপ্টার 4 পড়াবো। চ্যাপ্টার 4 এর আজকে তৃতীয় ক্লাস। তাহলে শুরু করা যাক। একটি বৃত্তের ব্যাসার্ধ 4√2 মিটার। এর অন্তর্লিখিত বর্গের এবং বর্গের অন্তর্লিখিত বৃত্তে ক্ষেত্রফলের অন্তর নির্ণয় করো। আমরা প্রথমে প্রশ্নটা বুঝে নিব, তারপর অঙ্কটা করবো, কেমন? দেখো প্রশ্নটা কি বলেছে। আচ্ছা, আমি একটা কথা বলে নেই, আমি গত ক্লাসে বর্গ এবং বৃত্ত পড়েছিলাম। বর্গ এবং বৃত্তের মধ্যে অল্প কয়েকটা অঙ্ক ছিল, খুবই ইম্পর্টেন্ট। আজকে সেই ধরনের একটা অঙ্ক করাচ্ছি। ফার্স্টে যে অঙ্কটা করেছি, অঙ্কটা অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট। তোমাদের চ্যাপ্টারে কারিগরি শিক্ষা বোর্ডে এই টাইপের অঙ্ক সব থেকে বেশি এসেছে, সুতরাং এই অঙ্কের কোনো বিকল্প নাই। আচ্ছা দেখো কি বলছে, এখন আমরা একটি প্রশ্নটা বুঝে নিই। একটি বৃত্তের ব্যাসার্ধ দেওয়া আছে কত? 4√2। তার মানে আমাদের ফার্স্ট কথা হচ্ছে একটা বৃত্তের ব্যাসার্ধ দেওয়া আছে, মানে একটা বৃত্ত আছে, তাই না? ওকে, বলেছে এর অন্তর্লিখিত বর্গের মানে কি বলতো? বৃত্তের ভিতরে একটা বর্গ থাকবে। আমরা গত ক্লাসে একটা ম্যাথ করেছিলাম, মনে আছে? গত ক্লাসের ম্যাথটা একটু পরে দেখবো। আচ্ছা, তা এটুকু আপাতত বুঝলাম যে একটা বৃত্ত থাকবে, তার মধ্যে কি থাকবে? একটা বর্গ থাকবে। প্রশ্নটা দেখি কি বলেছে বাকিটুকু। এবং বর্গের অন্তর্লিখিত বৃত্তের, তার মানে কি এই যে বর্গটা আছে, এই বর্গটার ভিতরে আরেকটা কি থাকবে? বৃত্ত থাকবে। বৃত্তের ক্ষেত্রফলের অনুপাত নির্ণয় করো। সরি, তোমাদের এখানে অনুপাত দেওয়া ছিল না, অন্তর দেওয়া ছিল। দুঃখিত, হ্যাঁ, আমি একটু কেটে ঠিক করে নিচ্ছি। অন্তর তো বুঝো, অন্তর মানে হচ্ছে বিয়োগফল। আমি অনুপাত দিয়ে অঙ্কটা করে ফেলতে পারতাম, কিন্তু তোমাদের কারিগরি শিক্ষা বোর্ডে হচ্ছে অঙ্ক হুবহু আসে, সুতরাং অনুপাত দিয়ে করাটা উচিত হবে না আমার। তোমাদের যেরকম ভাবে আসে ওইরকম ভাবে করাটাই দরকার। তাই আমি আবার ঠিক করে নিলাম, কেমন? দেখো কি বলেছে, যে একটি বৃত্তের ব্যাসার্ধ দেওয়া আছে, তার মানে একটা বৃত্ত আছে। ওই বৃত্তের মধ্যে কি আছে? একটা বর্গ আছে। আবার ওই বর্গের ভিতরে একটা বৃত্ত আছে। ফার্স্ট কাজ আমরা এই অংশটুকু আগে এঁকে নেব, তারপর বাকি কাজ করব। তো আমি ফার্স্টে কি করবো? একটা বৃত্তকে নিব। দেখো আমি একটা বৃত্তকে দিচ্ছি। ওরা ফার্স্টে বলেছে না একটা বৃত্তের ব্যাসার্ধ দেওয়া আছে, বাস একটা বৃত্ত এঁকে নিলাম। তারপর বলেছে এই বৃত্তের ভিতরে কি থাকবে? একটা বর্গ থাকবে, সেই বর্গের ভিতরে আরেকটা বৃত্ত থাকবে। এই ধরনের অঙ্কে আমি যেটা মূলত করি, আমি একসাথে দুইটা বৃত্ত আঁকি। দেখো আমি আরেকটা বৃত্ত এঁকে নিচ্ছি, তাহলে এই চিত্রটা আঁকতে একটু সহজ হয়। নাহলে দেখবা কি বর্গ হয় না, কিচ্ছু হয় না, কেমন একটা জিনিস হয়ে যাবে। তো আমি মূলত দুইটা বৃত্ত আঁকলাম। কথা ছিল যে এই বৃত্তের ভিতরে একটা বর্গ থাকবে, তার মানে একটা বর্গ আঁকতে হবে। এখন ভিতরে যে বৃত্তটা আঁকলাম, এটা চারপাশ দিয়ে আমি একটা বর্গ এঁকে ফেলবো। কোন রকম মাপ ছাড়াই বর্গ আঁকতেছি, মানে কোন রকম বর্গ হবে আর কি, জানি না কতটুকু বর্গের মতো দেখা যাবে। এগুলো পরীক্ষা হলে যদি মাপ দিয়ে আঁকতে চাও সময় লাগবে, এজন্য আমি বেশিরভাগ চিত্র তোমাদেরকে চোখের অনুমানে আঁকতে বলি, কারণ এখানে তোমাদের চিত্র দেওয়াটা এত দরকার নাই, জাস্ট বুঝার জন্য চিত্র দেওয়া হয়। উফ, এখানে একটু উপরে দেওয়া দরকার ছিল। ওকে, দেখো একটা বর্গ হয়েছে না? একটু চিত্রের সাথে প্রশ্নের সাথে চিত্রটা মিলাই। একটি বৃত্ত দেওয়া আছে, এই যে বৃত্ত আঁকলাম। এর অন্তর্লিখিত মানে এর ভিতরে একটা বর্গ আছে, এই যে বর্গ, তাই তো? বর্গের অন্তর্লিখিত বৃত্ত মানে এই বর্গের ভিতরে আরেকটা বৃত্ত এঁকেছি, হয়েছে না? তার মানে চিত্র মোটামুটি আমাদের হয়ে গেছে। এখন দেখো প্রশ্নে কি বলেছে, বর্গের অন্তর্লিখিত বৃত্তের ক্ষেত্রফলের অন্তর নির্ণয় করো। অন্তর্লিখিত বর্গের তার মানে এই বর্গ, এবং বর্গে অন্তর্লিখিত বৃত্তের মানে এই বৃত্ত, এই দুইটার ক্ষেত্রফলের অন্তর নির্ণয় করো। অন্তর মানে কি? বিয়োগফল, তাই তো? তার মানে কি করতে হবে বলতো? আমাকে এই গ্রিন কালার এটার মানে বর্গটার ক্ষেত্রফল বের করতে হবে। লিখে দিলাম ক্ষেত্রফল। তারপর কি করতে হবে? এই যে আমি এখানে একটা পার্পল কালার বৃত্ত গেছি, এটা পার্পল কালার না, এটা অনেকটা নীল কালার টাইপের, ভায়োলেট কালার টাইপের। এটার ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। তারপর এই দুইটা ক্ষেত্রফলের বিয়োগফল নির্ণয় করতে হবে, তাই তো? ওকে, তাহলে আমাদের ফার্স্ট টার্গেট আপাতত ধরি যে এই ক্ষেত্রফলের মান বের করা, অর্থাৎ বর্গের ক্ষেত্রফলের মান বের করা। যেহেতু বাইরের বৃত্ত আমাদের লাগতেছে না, আমরা বাইরের বৃত্ত নিয়ে কোনো চিন্তা ভাবনা করবো না। আমাদের যে মানগুলো লাগবে আমরা শুধুমাত্র সেই মানগুলো কিভাবে বের করতে হয় সেই টার্গেটটাই ধরে রাখবো।
তো তার মানে আমার প্রশ্নের উত্তর বের করার জন্য দুইটা জিনিস লাগতেছে, এক হচ্ছে এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বের করা, দ্বিতীয় হচ্ছে এই বৃত্তের ক্ষেত্রফল বের করা। তো ওকে, দেখা যাক এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল আমরা কিভাবে বের করতে পারি, তাই তো? আচ্ছা, এখন একটা মাত্র ক্লু আছে আমাদের প্রশ্নে, বলা আছে যে বাহিরের মানে এই বৃত্তটার ব্যাসার্ধ দেওয়া আছে 4√2। এই একটা মান থেকে আমাদের যা দরকার সবকিছু বের করে নিতে হবে। তো আমাদের কি কি দরকার বলতো? বর্গের ক্ষেত্রফল যদি আমরা নির্ণয় করতে চাই, বর্গের ক্ষেত্রফলের দুইটা সূত্র আছে, হয় আমাদের বাহু লাগবে নয়তো কি লাগবে, কর্ণ লাগবে। ক্ষেত্রফল দুইটা সূত্র মনে আছে? বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে বাহু স্কয়ার, এই একটা ক্ষেত্রফল, অথবা হাফ ইন্টু কর্ণ স্কয়ার, এই একটা ক্ষেত্রফল সূত্র। এই দুইটা ক্ষেত্রফলের সূত্র ইউজ করে আমরা ক্ষেত্রফলটা নির্ণয় করতে পারবো। তার মানে আমার হয় বাহু লাগবে অথবা কর্ণ লাগবে। তো দেখা যাক আমরা কি বের করতে পারি, কেমন? আমি ফার্স্টে কি করবো জানো, এই চিত্রটাকে দুইটা পার্টে ভাগ করে নেব, জাস্ট বুঝানোর সুবিধার্থে। একটু দেখো, আমি বাহিরের চিত্রটা আঁকলাম, এখন যেহেতু বর্গক্ষেত্র বের করতে হবে, আমার ভিতরের চিত্র কথা জাস্ট ভুলে যাব। দেখো, আমি একটা ছোট করে আঁকবো, বাহিরের বৃত্ত আঁকলাম এবং ভিতরের বর্গক্ষেত্রটা আঁকলাম। তো এই বৃত্তের ব্যাসার্ধ কত দেওয়া ছিল? 4√2। দেখো, বৃত্তের ব্যাসার্ধ আমরা কর্নার করে নিব, এর ফলে আমাদের বেনিফিট পেতেও পারি। এটার মান দেওয়া আছে 4√2। টার্গেট কি? এই বর্গের ক্ষেত্রফলের মান বের করা, তার মানে বাহু কিংবা কর্ণ যে কোনো একটা বের করা। খেয়াল করো, আমরা কিন্তু একটা জিনিস পেয়ে গেছি অলরেডি। কিভাবে পেয়ে গেছি? দেখো, এইখান থেকে যদি সম্পূর্ণটা আমি ফিল আপ করে দিই, তাহলে কি পেয়ে যাব? এই বর্গের কর্ণ পেয়ে যাব না? এই অংশ পর্যন্ত মান হচ্ছে 4√2, তাহলে সম্পূর্ণটার মান কত? 8√2। কর্ণ পেয়ে গেছি মানে কি পেয়ে গেছি বলতো? ক্ষেত্রফল পেয়ে গেছি। কিভাবে? এই সূত্র ইউজ করে। ওকে, তার মানে আমাদের বর্গের ক্ষেত্রফল বের করা কোনো বিষয় না, একটা তো পেয়ে গেলাম। সেকেন্ড জানি কি ছিল মনে আছে? সেকেন্ড ছিল এই যে বৃত্তটা, এই বৃত্তটার ক্ষেত্রফল নির্ণয় করা, তাই তো? তো এখন দেখি, ফার্স্ট স্টেপ তো কমপ্লিট করে ফেলতে পারলাম। তোমরা কি বুঝতে পেরেছো ফার্স্ট স্টেপটা কিভাবে কমপ্লিট করেছি? আমি জাস্ট যেহেতু বর্গের ক্ষেত্রফল বের করব, তাই ভিতরের চিত্রটা আঁকি নাই, বাহিরের বৃত্তটা এঁকেছি এবং এই বর্গটা এঁকেছি। আঁকার পর এই ব্যাসার্ধকে দ্বিগুণ করে আমি কি বের করে ফেলছি? বৃত্তের ব্যাস বের করে ফেলেছি। আর এখানে বৃত্তের ব্যাস যা ছিল কি ছিল? বর্গের কর্ণ সেম ছিল, তাই তো? এই চিত্র দেখলে হয়তো তোমরা বুঝতে পারবা। গত ক্লাসেও আমি একটা অঙ্ক করেছিলাম এই টাইপের, আমি গত ক্লাসের অঙ্কটা এখানে আছে, যাই তোমরা নিজেরাই মিলিয়ে নিও, আমার মনে হয় তোমরা দেখলেই একটু বুঝতে পারবা। ওকে, তার মানে আমার ফার্স্ট টার্গেট কমপ্লিট। সেকেন্ড টার্গেটে চলে যাচ্ছি, বৃত্তের। এখন দেখো, সেকেন্ড টার্গেটে যখন যাব, আমার বৃহৎ যে বৃত্তটা আছে, অর্থাৎ এই বৃত্তটা, এটা আমার দরকার পড়ছে না। আমি জাস্ট ভিতরের অংশটা আঁকবো। ওকে, দেখো আমি একটু ভিতরের অংশটা এঁকে নিচ্ছি। বর্গ আঁকলাম, তার ভিতরে একটা কি ছিল? বৃত্ত ছিল। ওকে, বর্গ এবং বৃত্ত এঁকে নিলাম। তো এখন কি টার্গেট আমার? এখন টার্গেট হচ্ছে সামহাও আমার কি করতে হবে? এই বৃত্তের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। তো দেখো, একটু আগে এখান থেকে আমরা কি পেয়েছিলাম মনে আছে? আচ্ছা, আরেকটা কথা বলো, বৃত্তের ক্ষেত্রফল যদি বের করতে চাই আমার কি লাগে বলো তো? বৃত্তের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে কি? পাই আর স্কয়ার। তার মানে ব্যাসার্ধ দরকার, এই বৃত্তটার ব্যাসার্ধ আমাকে নির্ণয় করতে হবে। তো এই বৃত্তের ব্যাসার্ধ নির্ণয়ের জন্য আমার আপাতত কোনো অপশনই নাই, শুধু আমরা কি জানি? এই বাহিরে যে বর্গক্ষেত্রটা আছে এটার কর্ণ জানি, 8√2। আচ্ছা, কর্ণের সাথে এই ব্যাসার্ধের কোনো সম্পর্ক আছে কি? একটা জিনিস দেখো, এটা জাস্ট আমি এমনি আঁকতেছি। মনে করো আমি এখানে কর্ণটা আঁকলাম, কর্ণ তো কর্ণ বরাবর আঁকতে হয়, তাই না? আঁকলাম। তো এই কর্ণটা কি বৃত্তকে সম্পূর্ণ ফিল আপ করতে পারছে? একদমই না। এই যে এই অংশটা কিন্তু ফাঁকা। কিন্তু আমি যদি একটা ব্যাস আঁকি, এই যে দেখো, এখান থেকে নিয়ে এই পর্যন্ত একটা ব্যাস আঁকলাম। দেখো, এই বৃত্তের ব্যাস যত, এই বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য কি সেম। আমরা গত ক্লাসে যে অঙ্কটা করেছিলাম ঠিক সেই অঙ্কটার মতো। অর্থাৎ আমাদের টার্গেট এখন কি বলতো? এই বর্গক্ষেত্রের বাহু নির্ণয় করা। আমরা যদি বর্গের বাহু পেয়ে যাই, কি পেয়ে যাব? বৃত্তের ব্যাস পেয়ে যাব। আর বৃত্তের ব্যাস পেয়ে গেলে ব্যাসার্ধ কি একদম বিষয় না। তার মানে আমরা এখন বাহু কিভাবে বের করব সেটা একটু পরেই শিখবো। আপাতত আমরা এই বর্গের ক্ষেত্রে ক্ষেত্রফলটা নির্ণয় করে একটু দেখিয়ে নিই, কেমন? তারপর দেখবে এটা কত ইজি হয়ে গেছে। তাহলে আমরা অঙ্কটা শুরু করে দিই, বাকিটা আমরা অঙ্কের মাঝখানে বুঝে নিব। আমাদের এটা দিয়ে স্টার্টিং করতে হবে, তাই না? দেওয়া আছে বৃত্তের ব্যাসার্ধ 4√2 মিটার। এখন আমাদের কি টার্গেট ছিল মনে আছে?
মনে করে ফেলো, এই বৃত্তের ব্যাসার্ধ থেকে কি বের করবো? বৃত্তের ব্যাস বের করব, তাই তো? সুতরাং বৃত্তের ব্যাস ইকুয়াল টু 4 ইন্টু √2 ইন্টু 2, তাই তো? ইকুয়াল টু 8√2 মিটার। ব্যাস কেন বের করেছিলাম? জাস্ট এই চিত্রটা ফোকাস করে, এই যে এই চিত্রটা, ব্যাসটা আমরা ব্যাসার্ধটা কর্ণ করে রেখেছিলাম, দ্বিগুণ করলে ব্যাস পেয়ে গিয়েছিলাম, তাই না? আবার এই বৃত্তের ব্যাস যত ছিল, এই ভিতরে অন্তর্লিখিত বর্গের কর্ণ তত ছিল। আমরা এখন লিখে ফেলবো। সুতরাং এই যে অংশটা লিখবো, বৃত্তে অন্তর্লিখিত বর্গের কর্ণ। কত? এই বৃত্তের ব্যাস যত, তার কর্ণ কি হবে? সেম হবে। তার মানে 8√2 এত মিটার। বাংলা কথাগুলো তোমরা যে যেভাবে লিখতে পারো, কোনো সমস্যা নেই, তোমরা নিজেরা বুঝতে পারলেই হলো। বাংলা লেখা নিয়ে বাধ্যবাধকতা নেই, কেমন? তারপর দেখো আমরা কি করব, যেহেতু বর্গের কর্ণ পেয়েছি, সুতরাং বৃত্তে অন্তর্লিখিত বর্গে কি বের করে ফেলবো? ক্ষেত্রফল। ক্ষেত্রফল টার্গেট ছিল না, মনে আছে? ক্ষেত্রফলের অন্তর চেয়েছিল, তার মানে ক্ষেত্রফল টার্গেট। ক্ষেত্রফল ইকুয়াল টু হাফ ইন্টু, মনে আছে কি লিখবো? কর্ণ স্কোয়ার ইকুয়াল টু হাফ ইন্টু, কর্ণের মান কত পেয়েছি? 8√2 হোল স্কোয়ার। ওকে, এখন আমরা ক্যালকুলেশন করে মান পেয়ে যাব। তার মানে হাফ ইন্টু 8 এর স্কোয়ার মানে কত? 64 ইন্টু √2 উপর হোল স্কোয়ার কত? তার মানে 2। দেখো 2 দিয়ে 2 ভাগ চলে যায়, থাকে কত? শুধু 64 এত বর্গ মিটার, যেহেতু এটা ক্ষেত্রফল। তো দেখো কত সহজে এইটুকু পর্যন্ত আমরা পেয়ে গেছি। কি পেয়ে গেছি এখন পর্যন্ত বলো তো? এই বর্গটার ক্ষেত্রফল পেয়ে গেছি। এখন নেক্সট টার্গেট কি ছিল? এই বৃত্তটার ক্ষেত্রফল নির্ণয় করা, তাই তো? তো দেখো এই বৃত্তটার ক্ষেত্রফল আমি কিভাবে নির্ণয় করব? মনে আছে কি বলেছিলাম? যে এই বৃত্তের ক্ষেত্রফল, এই যে এই চিত্রটা দেখতে হবে তোমাকে। এই বৃত্তের ক্ষেত্রফল নির্ণয় করার জন্য আমার বর্গের কর্ণ দিয়ে আমি কোনো রকম ফায়দা পাচ্ছি না। আমার কি লাগবে? এই বর্গটার বাহু লাগবে। এই বর্গটার যদি বাহু নির্ণয় করতে পারি, তাহলে কি পেয়ে যাব? এই ভিতরে বৃত্তটা, অর্থাৎ এই যে বৃত্তটা আছে, সেই বৃত্তটার ব্যাস পেয়ে যাব, তাই তো? তার মানে আমার একমাত্র টার্গেট কি? বর্গের বাহু নির্ণয় করা। আচ্ছা, তাহলে আমরা ধরে নিই বর্গের বাহু। কেমন ধরি? কোন বর্গটার বাহু ধরবো? বৃত্তে অন্তর্লিখিত বর্গের। ধরি বৃত্তে অন্তর্লিখিত বর্গের বাহু ইকুয়াল টু a মিটার। সুতরাং বৃত্তে অন্তর্লিখিত বর্গের ক্ষেত্রফল, ক্ষেত্রফল একটা সূত্র পাই না বাহু দিয়ে, ইকুয়াল টু a স্কোয়ার। কেন আমি এই সূত্রটি ইউজ করলাম বলো তো? বর্গ মিটার। দেখো এটাও ক্ষেত্রফলের সূত্র, আমি একটু মার্ক করে দিই। দেখো এই যে এটাও আবার কি পেয়েছি? বর্গের ক্ষেত্রফলের সূত্র। আবার এটাও কি পেয়েছি? বর্গের ক্ষেত্রফলের সূত্র। তার মানে আমরা লিখতে পারি না যে শর্ত মতে a স্কোয়ার ইকুয়াল টু 64? আমরা এখন সেটাই লিখবো। সুতরাং শর্ত মতে স্কোয়ার ইকুয়াল টু 64। কেন a স্কোয়ার ইকুয়াল টু 64 লিখলাম বলো তো? আমি একটু আগে বলেছিলাম যে আমার সামহাও এই বৃত্তের ব্যাস নির্ণয়ের জন্য এই বর্গের বাহু লাগবে। দেখো এখন বর্গের বাহু পেয়ে যাব। তাহলে a ইকুয়াল টু কত হবে? 8, তাই তো? এত মিটার। কি পেয়ে গেলাম? বাহু পেয়ে গেলাম না? এখন আমরা লিখে দিব। সুতরাং বৃত্তে, আমরা লেখাটা দেখো কিভাবে লিখবো, এভাবে লিখবো যে ফার্স্টে লিখবো বৃত্তে অন্তর্লিখিত বর্গের বাহু। কেমন? অর্থাৎ বৃত্তে অন্তর্লিখিত বর্গের বাহু, এই না 8 মিটার। আচ্ছা, এটা তো লিখলাম। পরের স্টেপটা কিভাবে লিখবো? এখন লিখবো বৃত্তে অন্তর্লিখিত বর্গের, আচ্ছা আমরা একটু শর্ট করে লিখবো উক্ত বর্গের অন্তর্লিখিত বৃত্তে। কেমন? এভাবে লিখবো। অর্থাৎ আমরা কি লিখতেছি তাহলে? উক্ত বর্গ, উক্ত বলতে কি? এই যে এই বর্গটা যেটা আমাদের বাহু বের করলাম, উক্ত বর্গের অন্তর্লিখিত বৃত্তের ব্যাস, এভাবে লিখবো, তাই না? তাহলে বাংলা লেখাটা লেখানো যায়। সুতরাং উক্ত বর্গে অন্তর্লিখিত বৃত্তের ব্যাস কত হবে বলতো? বাহু যত বৃত্তের ব্যাসও তত হবে। মনে আছে গত ক্লাসে আমরা এইরকম একটা অঙ্ক করেছিলাম, হুবহু এই টাইপের অঙ্কটা ছিল। আচ্ছা এখন দেখো আমি বৃত্তের ব্যাস পেয়ে গেছি, আমার তো বৃত্তের ক্ষেত্রফল দরকার। মনে আছে? ক্ষেত্রফলের অন্তর বের করব। তার মানে কি দরকার? এই বৃত্তটার ক্ষেত্রফল দরকার। এই বৃত্তটা যদি একটু মার্ক করে দিতাম, একটু দেখতে ভালো মানে সুবিধা হতো তোমাদের জন্য, তাহলে বৃত্তটাকে আলাদা করতে পারতাম। তো এখন আমরা কি করব? সুতরাং উক্ত বর্গে অন্তর্ভুক্ত বৃত্তের ব্যাসার্ধ বের করে নেব, ইকুয়াল টু
ব্যাসার্ধ কত? ব্যাসের অর্ধেক মানে 2 দিয়ে ভাগ করব, 4 মিটার। আমি বাকি অঙ্কটা এই পাশে করব। ব্যাসার্ধ পেয়ে গেছি, তাহলে কি বের করব মনে আছে? ক্ষেত্রফল বের করব। সুতরাং উক্ত বর্গে অন্তর্লিখিত বৃত্তের ক্ষেত্রফল, এখানে কথাটা লিখবো, ক্যালকুলেশনটা ওই পাশে করব। লেখাটা দেখা যাচ্ছে কিনা চেক করতে হবে। দেখা যাচ্ছে। ক্ষেত্রফলের সূত্র মনে আছে? পাই আর স্কয়ার, আর কি ব্যাসার্ধ, আমরা সরাসরি সূত্র বসাবো, পাই ইন্টু 4 স্কয়ার, পাই আর স্কয়ার। দেখো আর এর মান কিন্তু আমরা এখানে ধরি নাই, সুতরাং সরাসরি 4 বসিয়েছি। এখন ক্যালকুলেশনটা এই পাশে নিয়ে আসি, ইমপ্লাইজ পাই ইন্টু 16। এখন জাস্ট ক্যালকুলেশন করে দিলে মান পেয়ে যাবো। পায়ের মান বসিয়ে দিই, 3.1416 ইন্টু 16। তো ক্যালকুলেশন করলে আমরা পাবো হচ্ছে 50.27 বর্গমিটার। কি বের করতে বলেছিল? অন্তর্লিখিত বর্গের মানে এই বর্গটা এবং এই বৃত্তটার বিয়োগফল, সরি, অর্থাৎ এই বর্গটার ক্ষেত্রফল এবং এই বৃত্তের ক্ষেত্রফলের যোগফল বের করতে বলেছিল। অনেক বড় লেখা হয়ে যাবে, কি লিখতে হবে বলতো? যে বৃত্তে অন্তর্লিখিত বর্গের এবং ও উক্ত বর্গে অন্তর্লিখিত বৃত্তের ক্ষেত্রফলের অন্তর, এমনি লিখতে হবে। এমনি লেখার কোনো দরকার নাই, তোমরা জাস্ট এইভাবে লিখবা, সুতরাং নির্ণয় ক্ষেত্রফল। তাহলে লেখাটা শর্ট হলো নির্ণয় ক্ষেত্রফল। নির্ণয় ক্ষেত্রফল বলতে কোনটা বোঝাচ্ছি? এই বিয়োগফলটা একটু বোঝাচ্ছি, তাই না? প্রশ্ন দেওয়াই আছে, নির্ণয় ক্ষেত্রফল ইকুয়াল টু বর্গের ক্ষেত্রফল থেকে বৃত্তের ক্ষেত্রফল বিয়োগ করতে হবে। বর্গের ক্ষেত্রফল কত পেয়েছিলাম? বর্গের ক্ষেত্রফলটা এখানে আসছে, এই যেটাই বর্গের ক্ষেত্রফল। 64 মাইনাস বৃত্তের ক্ষেত্রফল তো মাত্রই পেয়েছি, এখানে এটা মার্ক করে দেই, 50.27 মাইনাস করে দিলে হবে হচ্ছে 13.73। এত বর্গমিটার, ওকে, এটাই আমার আনসার। তো দেখো আমি মোটামুটি ভাবে একটা উত্তর পেয়ে গেলাম। এই রিলেটেড তোমাদের অনেকগুলো অঙ্ক করতে হবে, আমি অঙ্কগুলো বলে দিচ্ছি। অঙ্কগুলো অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট, সুতরাং কোনোভাবে মিস করার প্রশ্নে আসে না, তোমরা কোনোভাবে মিস করবে না। প্রত্যেক অঙ্কগুলো করবা, উত্তর সহ আমাকে কম বেশি জানিয়ে দিবা। আচ্ছা উত্তর আমি বলে দিব আজকে, কারণ আমাকে একজন বলেছিল উত্তরগুলো বলে দিলে তোমাদের সুবিধা হয়। তোমাদের যেভাবে সুবিধা হয় আমি সেভাবে পড়াবো, তোমাদের সুবিধার জন্য পড়াচ্ছি, অবশ্যই তোমাদের সুবিধাটা আমাকে খেয়াল রাখতে হবে, তাই না? আর একটা কথা বলার আছে, আচ্ছা আমি একটু দিয়ে নিই, প্রশ্নটা দিয়ে নিই, তারপর বাকি কথা বলি। গ্রিন কালার দিয়ে লিখলে দেখা যাবে। মনে করো একটা বৃত্তের ব্যাস দেওয়া আছে, ব্যাস দিবে হচ্ছে 5√2 সেন্টিমিটার। আমি প্রশ্নটা বলে দিই, দেখো একটি বৃত্তের ব্যাস 5√2 সেন্টিমিটার, এর অন্তর্লিখিত বর্গের এবং বর্গে অন্তর্লিখিত বৃত্তের ক্ষেত্রফলের অন্তর নির্ণয় করো। কেমন? এই একটা অঙ্ক। সেকেন্ড একটা অঙ্ক করবা, মনে করো লেখা আছে যে একটি বৃত্তের ব্যাসার্ধ, এখানে দিব হচ্ছে 7√2। একটু আগে ছিল ব্যাস, এখন কি দিয়েছি? ব্যাসার্ধ। ব্যাসার্ধ 7√2। তারপর বাকিটা সেম, এর অন্তর্লিখিত বর্গের এবং বর্গে অন্তর্লিখিত বৃত্তের ক্ষেত্রফল অনুপাত নির্ণয় করো, অন্তর নির্ণয় করো। অর্থাৎ সেম অঙ্ক, জাস্ট আমি ডিজিট দুটো চেঞ্জ করে দিয়েছি। আচ্ছা আরেকটা কথা বলে নেই, এই অঙ্কটা সেম এভাবেই আসে, একটু প্রশ্নটা চেঞ্জ করে। কিরকম একটু দেখো, মনে করে লেখা আছে একটি বৃত্তের ব্যাসার্ধ 4√2 মিটার। কেমন? পার্থক্যটা একটু দেখে নাও। এর অন্তর্লিখিত বর্গের, এই যে বর্গ, এবং বর্গে অন্তর্লিখিত বৃত্তের ক্ষেত্রফলের ফাঁকা অংশের মান নির্ণয় করো। ফাঁকা অংশের ক্ষেত্রফল নির্ণয় করো, এরকম থাকে। তো ফাঁকা অংশ কোনটা মনে আছে? গত ক্লাসে আমরা ফাঁকা অংশ নিয়ে অঙ্ক করেছিলাম। এই দেখো, এই বর্গ এবং এই বৃত্ত দুটার মধ্যে ফাঁকা অংশ এটুকু না, এটুকু হচ্ছে তার ফাঁকা অংশ। আমি একটু মার্ক করে দিলে ভালো সুবিধা হবে তোমাদের। তো আমাদের এই ফাঁকা অংশের ক্ষেত্রফল নির্ণয় করতে বলেছে। তো এই অংশ বলতে কি বোঝাচ্ছে বলতো? এই যে আমরা বিয়োগফল বের করলাম, বিয়োগফল করে কিন্তু আমরা এই যেখানে আমি কালার করেছি অরেঞ্জ কালার, সেই অংশটাই পেয়েছি। তার মানে ফাঁকা অংশ বললে তোমরা কেউ কনফিউজড হয়ে যাবে না, এটা মনে করবা না অন্য একটা অঙ্ক চলে আসছে। অর্থাৎ সেম অঙ্কটা আসছে, জাস্ট প্রশ্নটি একটু চেঞ্জ করে অন্তরের জায়গায় লিখছি কি ফাঁকা অংশের ক্ষেত্রফল নির্ণয় করো। কেমন? ওকে, তাহলে এ পর্যন্ত থাকলো, তোমরা সবাই অঙ্কটা করে নিবা আর আমাকে নিঃসন্দেহে কমেন্ট বক্সে জানিয়ে দিবা অঙ্কটা কে কে পেরেছো। আমি উত্তরটা বলে দিব। ফার্স্ট উত্তর, একটা দুটো অঙ্ক দিয়েছি না, ফার্স্ট উত্তর বলতে একটা দিলাম না, ব্যাস হচ্ছে 5√2। আমি একটু লিখে দিই, হ্যাঁ, ব্যাস হচ্ছে 5
√2। এটার উত্তর হবে হচ্ছে 5.36। কেমন? সেন্টিমিটার দিয়ে আসবে উত্তরটা, আমি লিখে দিই সেন্টিমিটার, বর্গ সেন্টিমিটার হবে যেহেতু ক্ষেত্রফল, বর্গ সেন্টিমিটার। আর সেকেন্ড যেটা দিয়েছি, সেকেন্ড দিয়েছিলাম হচ্ছে ব্যাসার্ধ, ওইটা ছিল হচ্ছে 7√2। এটার উত্তর আসবে হচ্ছে 42 বর্গ মিটার। কেমন? দুইটা উত্তর সহ বলে দিলাম। দেখা যাচ্ছে। আমি খুব দ্রুত পরবর্তী অঙ্ক চলে যাব, আমি আরো দুটি অঙ্ক করাবো, কিন্তু ওই দুটো বড় অঙ্ক না, ওই দুটা মোটামুটি অতি সংক্ষিপ্ত কিংবা সংক্ষিপ্ত পার্টে আসবে, কিন্তু অনেক ইম্পর্টেন্ট, তাই আমি করে দিচ্ছি। ওই দুটো অঙ্ক করলেই তোমাদের এই বৃত্ত এবং বর্গ এই রিলেটেড অঙ্কগুলো ইনশাল্লাহ শেষ হয়ে যাবে। এখন অল্প কয়েকটা কথা বলবো, সেটা হচ্ছে যে তোমরা আমাকে অনেকে কমেন্ট করো ম্যাডাম একদম ইম্পর্টেন্ট অঙ্কগুলো বেছে করাবেন। আমি হচ্ছে তোমাদের প্রত্যেকটা চ্যাপ্টার থেকে ফার্স্টেই দেখি যে কোন অঙ্কগুলো মোস্ট ইম্পর্টেন্ট। কারিগরি শিক্ষা বোর্ডে বারবার আসছে, বিশেষ করে 2010-এর পরবর্তীতে আসছে। ফার্স্টে আমি এই অঙ্কগুলো সিলেক্ট করি, করার পর আমি চেষ্টা করি এই অঙ্কগুলাই করানোর জন্য, অর্থাৎ মোস্ট ইম্পর্টেন্ট অঙ্কগুলো বাছাই করে করে তোমাদের করানো হচ্ছে। সুতরাং আমি যতটুকু করাচ্ছি এর থেকে শর্ট করে তোমাদের এ প্লাস নিয়ে রিস্ক হয়ে যাবে, তখন এ প্লাস নাও পেতে পারো, কিন্তু এতটুকু পড়লে আশা করা যায় এ প্লাস পেয়ে যাবা, কিন্তু এর থেকে শর্ট করা যাবে না কোনোভাবেই। কেমন? তোমরা যারা মনে করতেছো যে একটু বেশি পড়াচ্ছি, এটা আসলে ভুল ধারণা। খুব তো কঠিন না, তাই না? তোমার যদি অঙ্ক বুঝতে কঠিন না মনে হয়, তুমি কেন এ প্লাস পাবা না? অবশ্যই এ প্লাস পাবা। তো তুমি যদি এ প্লাস পেতে চাও, তোমাকে সেরকম ভাবে একটু হলেও পড়তে হবে। এর থেকে শর্ট কোনোভাবেই করা উচিত হবে না যারা এ প্লাস পাওয়ার ইচ্ছা আছে। আচ্ছা, এটা হচ্ছে ফার্স্ট কথা। সেকেন্ড কথা হচ্ছে, অনেকে আমাকে দেখলাম শেয়ার করো অনেকগুলো প্রবলেম সলভ করে দেওয়ার জন্য। ফার্স্ট চ্যাপ্টারও দেখলাম আছে, সেকেন্ড চ্যাপ্টারও দেখলাম আছে, মোটামুটি অনেকে এরকম করে শেয়ার করো। তো ওই প্রবলেমগুলো কবে সলভ করে দিব সেটা আমি একটা ভিডিও, আলাদা করে ভিডিও করবো একটা প্রবলেম সলভমেন্ট লিখে, ওই নোটিশে তোমরা জানতে পারবা। কেমন? আচ্ছা, আমি অঙ্ক করা শুরু করি। একটি বৃত্তের ক্ষেত্রফল একটি বর্গের ক্ষেত্রফলের সমান। এদের পরিসীমার অনুপাত নির্ণয় করো। তো দেখো, আমি প্রশ্নটা লিখে ফেলেছি, আমরা ফার্স্টে প্রশ্নটা একটু বুঝে নিব। দেখো প্রশ্নে কি বলেছে, বলেছে আমাদের একটা বৃত্তের ক্ষেত্রফল মানে একটা বৃত্ত আছে, এবং একটি বর্গের ক্ষেত্রফল মানে একটা বর্গেও আছে। বৃত্তের ক্ষেত্রফল এবং বর্গের ক্ষেত্রফল কি সমান, তার মানে বৃত্তের ক্ষেত্রফল যত হবে বর্গের ক্ষেত্রফল কি তত হবে। তার মানে আমাদের ফার্স্টে জানতে হবে যে বৃত্তের ক্ষেত্রফল কত এবং বর্গের ক্ষেত্রফল কত। তো দুইটা ক্ষেত্রফলকে আমরা কি লিখবো সত্যমতে, এই ক্ষেত্রফল ইকুয়াল টু এই ক্ষেত্রফল, তাই তো? আচ্ছা, তারপর কি লিখেছে দেখো, এদের পরিসীমার অনুপাত নির্ণয় করো। তার মানে আমাদের লাস্ট স্টেপ কি, আমরা যে ক্ষেত্রফল পেলাম তারপর ওই ক্ষেত্রফলের মাধ্যমে কোনো না কোনো ভাবে আমাদের এটার পরিসীমার অনুপাত বের করতে হবে। এটাই তো, তাই তো? আমরা চিত্র আঁকবো না, আমরা সরাসরি অঙ্ক করা শুরু করবো। দেখো, বৃত্তের ক্ষেত্রফল বের করার জন্য কি লাগে বলতো? পাই আর স্কোয়ার, এই সূত্র লাগে। তার মানে আর কি, বৃত্তের ব্যাসার্ধ এটা লাগবে। তাহলে ফার্স্টে আমরা ধরে নিব, ধরি বৃত্তের ব্যাসার্ধ ইকুয়াল টু আর। যেহেতু কোনো এককের লেখা নাই, আমরা শুধু একক লিখবো, ওরা মিটার সেন্টিমিটার কিছু লিখে নাই, সুতরাং আমরা আর একক লিখবো। ওকে, তারপর কি করতে বলছিল? ক্ষেত্রফল বের করতে হবে, এবং কি বের করতে হবে? পরিসীমা বের করতে হবে। তাহলে লিখে ফেলি, সুতরাং বৃত্তের ক্ষেত্রফল ইকুয়াল টু পাই আর স্কোয়ার, তাই তো? এত একক। পরিসীমাও তো লাগবে, পরিসীমার অনুপাত বের করতে হবে না? আমরা সবকিছু একবারে বের করে ফেলবো। সুতরাং বৃত্তের পরিসীমা, পরিসীমা সূত্র মনে আছে? 2 পাই আর। তারপর কি লাগবে বলো? বর্গের ক্ষেত্রফল বের করতে হবে, সেটাই তো? আমরা একইভাবে বর্গের ক্ষেত্রফলের জন্য কি লাগে বলতো? এ লাগে অথবা কর্ণ লাগে। আমরা বাহু নিয়ে করব, তার মানে আমার বের করতে হবে কি বাহু। তাহলে আমরা ধরে নিব ফার্স্টে যে বাহু ইকুয়াল টু এ। আবার এখানে লিখবো, তোমরা নিচে নিচে লিখবো, আমি সাইডে লিখবো। সাইডে লেখার কারণ কি, আমি নিচে একটা অঙ্ক করবো। আবার ধরি বর্গের বাহুর দৈর্ঘ্য এ একক, সুতরাং বর্গের ক্ষেত্রফল কত মনে আছে? বাহু স্কোয়ার মানে কি এ স্কোয়ার।
এটাই হয়ে গেছে, এত একক, বর্গ একক লিখতে হবে। এখানেও বর্গ কথাটা লিখতে হবে, বর্গ একক। শোনো, ক্ষেত্রফল হলে বর্গ হয়, তাই তো? আর পরিসীমা বা ব্যাসার্ধ হলে শুধু একক। এটারও সেম, পরিসীমা লাগবে না, সুতরাং বর্গের পরিসীমা আমরা সবকিছু একবারে বের করে রাখবো, তারপর যখন যেটা লাগে সেটা ব্যবহার করব। পরিসীমা কত? বর্গের পরিসীমা মনে আছে, বর্গে বাহু কয়টা? 4টা, তার মানে পরিসীমা হচ্ছে 4a। কিভাবে পেলাম বলতো? পরিসীমা হচ্ছে বাহুগুলোর যোগফল, বাহু হচ্ছে a, তাহলে 4টা বাহুর যোগফল কত হবে? 4a। এত একক। এখন শর্ত মধ্যে চলে যাব। শর্ত মধ্যে কি বলা আছে? বৃত্তের ক্ষেত্রফল বর্গের ক্ষেত্রফলের সমান। তো বৃত্তের ক্ষেত্রফল আমরা কত পেয়েছি? পাই আর স্কয়ার, তাই তো? বর্গের ক্ষেত্রফল কত পেয়েছি? a স্কয়ার। তার মানে আমরা লিখবো শর্ত মতে পাই আর স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার, তাই তো? পাই আর স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার। যাই হোক, এই কথাটা লেখা কারণ হচ্ছে এটা, আমরা যে কোনো একটা মান বের করব, অর্থাৎ হয় আর এর মান নয়তো এর মান, যে কোনো একটার মান বের করব। যেই মানটা বের করব সেই মানটা আমরা পরিসীমার অনুপাতের সময় ব্যবহার করব। তো দেখো, এখানে আমার কোন মানটা বের করা ইজি হয়। আমি যদি আর এর মান বের করতে চাই, ফার্স্টে আমার পাইটাকে এপাশে আনতে হবে, তারপর বর্গমূল করতে হবে। কিন্তু আমি যদি এর মান বের করতে চাই তাহলে শুধু বর্গমূল করলেই হয়ে যাবে। তাহলে এর মান বের করা ইজি, তাহলে আমি শুধু বর্গমূল করে দিচ্ছি, বর্গমূল করতেছি মানে রুট দিচ্ছি। রুট ওভার পাই ইন্টু আর, এখানে কেন দিলাম না বলতো? রুটে এবং স্কোয়ারে বাদ চলে যাচ্ছে তাই। আর এখানে শুধু রুট হচ্ছে একটা, ইকুয়াল টু a। তার মানে আমি এর মান বের করলাম। কেন বের করলাম একটু পরে বুঝতে পারবো। যেহেতু আমার একটারও কোনো মান নাই, এজন্য আমরা যে কোনো একটা জিনিসে অর্থাৎ একটা অজ্ঞাত রাশিতে কনভার্ট করব। এখানে আর এবং এ দুইটাই অজ্ঞাত রাশি, আমি যে কোনো একটা অজ্ঞাত রাশির মান বের করে কনভার্ট করলেই হয়ে যেত। আমি যখন দেখলাম যে এ এর মান বের করা সহজ, সেজন্য আমি এতে কনভার্ট করে নিয়েছি, অর্থাৎ এ এর মান আমি বসাবো রুট ওভার পাই আর, এটা বসাবো। কেমন? ওকে, এখন আমি চলে আসি প্রশ্নে। এদের পরিসীমার অনুপাত নির্ণয় করো। সুতরাং বৃত্তের পরিসীমা অনুপাত বর্গের পরিসীমা ইকুয়াল টু কত বলো তো? আচ্ছা, তোমরা সবটুকু এরকম লম্বা সিরিয়ালি করবা। আমি কি করছি একটু দেখো, আমি মনে হয় একটু ঝামেলা করে ফেলছি। এখান থেকে এখানে যাবা, যে এই সবটুকু লিখবা, কেমন? তারপর এই লাইনটা লিখবা, তাহলে একদম পারফেক্ট হয়ে যাবে। এখন মানগুলো বসিয়ে দাও। বৃত্তের পরিসীমা কত পেয়েছি? এই পাশে ছিল বৃত্ত, তাই না? 2 পাই আর, 2 পাই আর অনুপাত বর্গের পরিসীমা, বর্গের পরিসীমা কত? ওই যে 4a, অনুপাত 4a। এখন আমরা, আচ্ছা পরিসীমা মানে কি মনে আছে? আচ্ছা, অনুপাত মানে কি মনে আছে? অনুপাত মূলত এক ধরনের ভগ্নাংশ। এই লেখাটার মানে হচ্ছে এরকম, আমরা এরকম লিখতে পারি, দেখো 2 পাই আর ডিভাইডেড 4a। এইভাবে লেখা যে কথা, এইভাবে লেখা সেম কথা, এটা আমরা অনেক ছোট থেকেই জানি, তাই না? এখন কথা হচ্ছে যে এটাকে, ওই অনুপাতটাকে কিভাবে প্রকাশ করতে হয়। অনুপাতটাকে অল টাইম সব থেকে ক্ষুদ্রতম ভগ্নাংশে প্রকাশ করতে হয়। তার মানে আমাদের টার্গেট কি? সব থেকে ক্ষুদ্রতম রূপে এটাকে প্রকাশ করা। দেখো, আমি এখানে একটু ক্যালকুলেশন করে বুঝাই তোমাদের। দেখো 2 4 কাটা, তার নিচে থাকে কত? 2a। দেখো পাই আর ডিভাইডেড 2a। আমরা এর মান এখন যদি বসিয়ে দিই, তাহলে দেখো বসিয়ে দিচ্ছি, পাই আর 2 ইন্টু এর মান কত পেয়েছি? এই যে দেখো রুট ওভার পাই আর, এরকম পেয়েছি না? আর দিয়ে আর কে কাটা যায়, এখানে থাকে কি পাই রুট পাই ডিভাইডেড 2 রুট পাই। আর এখানে করবো না, বাকিটা এখানে করবো। তাহলে ঠিক একইভাবে তোমরা এভাবে ভগ্নাংশ করে নিতে পারো, আবার এখানেও করতে পারো। দেখো 2 আর 4 থেকে 2 দিয়ে ভাগ করে ফেলতেছি, পাই আর অনুপাত 2a ইকুয়াল টু পাই আর অনুপাত 2 ইন্টু এর মান বসাবো আমরা কত? রুট ওভার পাই আর ইকুয়াল টু, ভেবেছিলাম নিচেরটা অঙ্ক করবো, কিন্তু সেইটার কোনো রাস্তা নেই, অঙ্কটা বড় আছে, শুধু শুধু এভাবে করলাম, একসাথে করলেই হতো। তো দেখো, আমরা এখন এটাকে এই পর্যন্ত ভাগ করতে পারলাম, এখন 8 দিয়ে আর কি ভাগ করে ফেলতেছি, থাকে কত? পাই অনুপাত 2 রুট ওভার পাই। দেখো এখানেও পাই আছে, এখানে রুট ওভার পাই আছে, এটাকে আমরা ক্ষুদ্রতম অংশে ডিভাইডেড করবো। কিভাবে বলতো? আমরা জানি পাই ইকুয়াল টু রুট ওভার পাই হোল স্কোয়ার, এভাবে লেখা যায়। কেন? এই রুটে স্কোয়ারে বাদ চলে শুধু পাই থাকে। আমরা এখন এই কাজটা এখানে করব, পাইয়ের বদলে লিখবো রুট পাই ইন্টু রুট পাই অনুপাত 2 রুট ওভার পাই। কিভাবে লিখছি বুঝছো?
পাই মানে কি? √π হোল স্কোয়ার মানে কি? দুইটার গুণ, মানে আমি দুটাকে গুণ আকারেও লিখতে পারি। আগে ওই জিনিসটা শিখিয়েছি। ওকে, দেখো এখন কি হয়েছে, √π বাদ চলে গেছে, আমার আছে কত, √π/2। এটাই আমার উত্তর। এর থেকে ক্ষুদ্রতম অংশ কি ভাগ করা যায়? কোনোভাবেই না। এখন পাই দিয়েও ভাগ করা যাচ্ছে না, 2 দিয়েও আর ভাগ করা যাচ্ছে না, তার মানে এটি আমার কি উত্তর। বাস, আমরা যখনই দেখবো সব থেকে ক্ষুদ্রতম অংশে চলে আসছে, অর্থাৎ এর থেকে ক্ষুদ্রতম পার্টে আর ভাগ করা যাচ্ছে না, তখন বুঝে নিব সেটাই আমার উত্তর। আমি সেকেন্ড আরেকটা অঙ্ক করাবো, ওই অঙ্কটা করি তোমাদের এই পার্টটা শেষ হবে, অর্থাৎ বৃত্ত বর্গ রিলেটেড অঙ্ক সবগুলাই শেষ হবে। পরবর্তী ক্লাসে আমরা বৃত্তের নতুন একটা টার্ম শিখবো। তোমাদের মিড টার্ম সম্পর্কিত প্রশ্ন দেখলাম অনেকেই করতেছো, মিড টার্ম সম্পর্কিত প্রশ্নের উত্তর দিব কোন একটা ভিডিও করে, তোমাদের মিড টার্ম সম্পর্কিত প্রশ্নের উত্তর দিয়ে দিব, কেমন? 28 সেন্টিমিটার ব্যাস বিশিষ্ট একটি বৃত্তের পরিধি যদি বর্গক্ষেত্রের পরিসীমার সমান হয়, তবে উক্ত বর্গের কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করো। তো দেখো, আমরা প্রশ্নটা একটু বুঝে নিব। ফার্স্টে কি বলেছে, বলেছে একটা বৃত্তের ব্যাস দেওয়া আছে 28 সেন্টিমিটার, তাই তো? বলেছে ওই বৃত্তের পরিধি কি হবে, একটা বর্গক্ষেত্রের পরিসীমা সমান হবে। একটু আগে কি করেছিলাম, যে দুইটা ক্ষেত্রফল সমান, এখন আমরা কি করতেছি, দুইটা পরিধি সমান, তাই তো? তবে উক্ত বর্গের, মানে যেই বর্গের পরিসীমাটা ওই বৃত্তের পরিধির সমান, ওই বর্গের কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করো। আচ্ছা, তার মানে আমাদের টার্গেট কি বলতো, যেই বর্গটা আছে সেই বর্গের কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করা। আমরা একটা বৃত্ত আঁকবো, একটা বর্গ আঁকবো, মোটামুটি একটা বৃত্ত একটা বর্গ এঁকে ফেললাম। তো দেখো কি করব, আমরা ফার্স্টে এই বৃত্তের ব্যাস দেওয়া আছে, মনে করো ব্যাসটা এঁকে নিলাম এইভাবে, ব্যাস হচ্ছে 28। তো এই বৃত্তের পরিধি কথা বলছে, তাই না? পরিধি যত হবে, পরিধি বের করার তো কোনো বিষয় না, 2πr, আর লাগবে আর কি, ব্যাসের অর্ধেক মানে 14, তাই তো? তার মানে আমাদের এখানে ব্যাসার এই বৃত্তের পরিধি বের করার কোনো বিষয়ই না, তাই তো? তার মানে পরিধি পেয়ে গেছি, সে মানে কি এই বর্গের কি পেয়ে গেছি, পরিধি পেয়ে গেছি, তাই তো? এখানে বৃত্তের পরিধি যত, বর্গের পরিধি ঠিক তত, তার মানে এই বর্গের পরিধি আমরা জানি, অর্থাৎ পরিসীমা জানি, সরি বর্গের তো পরিধি হয় না, বর্গের পরিসীমা হয়। তো বর্গের পরিসীমা আমরা জানি। তো পরিসীমা জানি মানে কি বলতো, এই বর্গের বাহুর মান জানি, কিন্তু আমাদের তো বাহুর মান বের করা টার্গেট না, আমাদের কি টার্গেট, কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করা। যাই হোক, কর্ণের দৈর্ঘ্য অনেক আছে, শোনো, প্রত্যেকটা অঙ্ক অনেকভাবে করা যায়। আমি মূলত তোমাদেরকে অঙ্ক করানোর সময় একটা জিনিস মাথায় রাখি, যে নতুন করে কোনো সূত্র যেন শেখা না যায়, মানে যতটা সম্ভব অ্যাভয়েড করা যায়, এবং রুলস গুলো যেন সেম থাকে। তো মাঝে মাঝে হয় কি, তুমি যখন নতুন একটা সূত্র শিখে ফেলবা, সূত্র মানে তো একটু শর্টকাট রাস্তা অবলম্বন করা, তাই না? তুমি যখন একটা সূত্র শিখে সরাসরি অ্যাপ্লাই করবে, মানে তোমার ওই অঙ্কটা না হলেও 2 লাইনের মতো কমবে, 1 থেকে 2 লাইন কমবে। আর তুমি যখন সূত্র অ্যাপ্লাই না করে একটু অন্য প্রসেসে যাবা, তাহলে তোমার হয়তো বা 2-3 লাইন বাড়তে পারে। তো আমি বরাবরই সূত্র খুব অপছন্দ করি, যার ফলে আমি এখনো কোনো সূত্র ইউজ করব না। এখানে সূত্রের কথা কেন বললাম বলি, দেখো, আমরা এই বর্গের বাহুর মান বের করে ফেলতে পারবো, কোনো সমস্যাই না। তো বাহুর সাথে কর্ণের একটা সম্পর্ক আছে, তোমাদেরকে আমি আগে একবার পড়িয়েছি জিনিসটা, একদম শুরুর দিকে যখন রম্বস পড়ায়, সম্ভবত ওই চ্যাপ্টার দিকে এই জিনিসটা আমি পড়িয়েছি, অর্থাৎ চ্যাপ্টার 1-2 এরকম একটা হবে, আমার মনে আসতেছে না। যাই হোক, তখন একটা জিনিস পড়িয়েছিলাম যে বাহুর সাথে কর্ণের একটা রিলেশন আছে, ওই রিলেশনটা তুমি যদি এখানে ইউজ করে দাও, তাহলে তোমার অঙ্কটা ছোট হয়ে যাবে, কেমন? আরেকটা সিস্টেম করতে পারো, পিথাগোরাস করতে পারো, নো প্রবলেম। এই যে এটা কর্ণ এঁকে ফেললাম, এটা বাহু, এটা বাহু, বাহুর মান তো জানো, পিথাগোরাসের সাথে অতিভুজ বের করা কোনো বিষয় না, অতিভুজ মানে তো কর্ণ, তাই তো? যাই হোক, আমরা দেখি কোন রাস্তা অবলম্বন করি, শুরু করি আপাতত, হ্যাঁ? অনেকভাবে অঙ্কটা করা যায়, তাই না? কি দেওয়া আছে, বৃত্তের ব্যাস দেওয়া আছে, সমাধান দেওয়া আছে, বৃত্তের ব্যাস 28 সেন্টিমিটার। সুতরাং বৃত্তের আমরা কি বের করব, পরিধি বের করবো, তাই তো? সুতরাং বৃত্তের পরিধি ইকুয়াল টু কত হবে, 2πr, ইকুয়াল টু কত, পায়ের মান কিন্তু জানি না, সুতরাং এখানে লিখে দেবো ব্যাসার্ধ, বের করে ফেলবো মানটা এখন, ইকুয়াল টু 28 ডিভাইডেড 2 ইকুয়াল টু 14, এত সেন্টিমিটার।
পরিধি 2 পাই, আর 2 ইন্টু পাই এর মান কত বসাবো বলো তো? 22/7 বসাবো। কেন বলো তো? এই দেখো ব্যাসার্ধর মান হচ্ছে 14, সরি আমি 14 লিখবো, 14 তাই তো? তো 7 দিয়ে 14 কে ভাগ করা যায় না, তাহলে কত হবে? 2। আমি আগে বলছিলাম যদি ভাগ করা যায় তাহলে তোমরা এই ভগ্নাংশটা বসাবা, অর্থাৎ 22/7 বসাবা। যদি ভাগ না যায় তাহলে 3.1416 বসাবা। অনেকে দেখলাম এটা নিয়ে একটু কনফিউজ আছো। যারা একটু কনফিউজ আছো তাদেরকে বলবো এত কনফিউজ হওয়ার কোনো নাই। ওফ শিট, কি করতেছি এগুলো, ভুল লিখতেছি বারবার। তার আগে কোনটা করিনি তারপর কথা বলবো, নয় তোমার আবার ভুল হয়ে যাবে। এত সেন্টিমিটার। এখন বলি, যারা এই মানটা কত হবে সেটা নিয়ে কনফিউজ আছো তাদেরকে বলি এত কনফিউজ হওয়ার কিছু নাই, তুমি যে কোনো একটা মান বসালেই হবে। আমাকে ওইদিন দেখলাম কমেন্টে লিখছো যে ম্যাডাম কোনটা বসাবো, কনফিউজ হয়ে যাচ্ছি। তুমি 3.1416 বসালে হবে, এই ভগ্নাংশ বসালে হবে, কোনো সমস্যা নাই। তবে সাধারণত যদি এই ভগ্নাংশ দিয়ে এটা ভাগ করা যায় তাহলে সেক্ষেত্রে এই ভগ্নাংশটা অর্থাৎ 22/7 বসালে ভালো, তাহলে আর এখানে ভগ্নাংশ হয় না। দেখো আমি যদি এখানে পয়েন্ট বসাইতাম আমার এই মানটা নিঃসন্দেহে কি আসতো? পয়েন্ট আসতো, কিন্তু এখন তো কোনো পয়েন্ট আসে না, তাই না? একটু খেয়াল করো, তুমি নিজে একটু ক্যালকুলেটর চেপে একটু দেখো, 3.1416 বসাও, বসানোর পর দেখবা পয়েন্ট মান আসছে। কাছাকাছি মান আসবে নিঃসন্দেহে, কিন্তু পয়েন্ট আসবে। আমরা এই পয়েন্টটাকে বর্জন করতে চাই, তাই আমরা এইভাবে মানটা বসাবো। কেমন? এটা তো ইজিলি বুঝাই যায়, 14কে 7 দিয়ে ভাগ করা যাচ্ছে তাই আমি এটা বসিয়েছি। কেমন? কনফিউজ হওয়ার কোনো দরকার নেই। আর যা মনে হচ্ছে যে আমি একদমই এটা বুঝতেছি না, আমার এলোমেলো লেগে যাচ্ছে অঙ্কটা, তাকে বলবো জাস্ট একদম টেনশন করো না, যেটা মন চায় সেটা বসায় দাও, কোনো সমস্যা নেই। বৃত্তের পরিধি পেয়ে গেলাম। এত কথা ছিল বৃত্তের পরিধি যত হবে বর্গের পরিসীমা তত হবে, তাহলে আমরা লিখে ফেলবো। সুতরাং বর্গের পরিসীমা কত? এইটাই তাই তো, 88 সেন্টিমিটার। সুতরাং বর্গের বাহু বলতো, বাহু কিভাবে বের করতে হয়? বাহু হচ্ছে পরিসীমা হচ্ছে বাহুগুলোর যোগফল। তাহলে বাহু কি হবে বলতো? যতগুলা বাহু আছে ততগুলা বাহুর সংখ্যা দিয়ে পরিসীমাকে ভাগ করলে বাহু পাওয়া যায়। বাহু আছে কয়টা? 4টা, তার মানে 4 দিয়ে ভাগ দিয়ে দিলাম, 22 সেন্টিমিটার। দেখো আমি বর্গের বাহুর মান পেয়েছি, কিন্তু আমার বাহুর মান কিন্তু টার্গেট না। টার্গেট কি ছিল? উক্ত বর্গের কর্ণের দৈর্ঘ্য। আগেও বলছিলাম যে বাহুর সাথে কর্ণের একটা রিলেশন আছে, তোমরা ওইটা দিয়ে সরাসরি করে ফেলতে পারো, আমি ওইটা দিয়ে করব না। আরেকটা অপশন আছে কি, অতিভুজের সূত্র অর্থাৎ পিথাগোরাস দিয়ে করতে পারো। এই বাহু স্কয়ার যোগ এই বাহু স্কয়ার ইকুয়াল টু এই অতিভুজের স্কয়ার, অর্থাৎ এখান থেকে কি কর্ণের মানটা বের হয়ে যাবে, কোনো সমস্যা নেই। কিন্তু আমি করব ক্ষেত্রফল দিয়ে। কিভাবে বলতো? কারণ আমরা ক্ষেত্রফলের সূত্রও জানি, যেভাবে ইচ্ছে সেভাবে করো, কোনো সমস্যা নাই। ক্ষেত্রফলের সূত্র কিভাবে জানি? সুতরাং বর্গের ক্ষেত্রফল ইকুয়াল টু বাহু স্কয়ার, মানে 22 হোল স্কয়ার ইকুয়াল টু কত হবে? 484 বর্গ সেন্টিমিটার। দেখো কেন ক্ষেত্রফল দিয়ে করছি, কারণ আমরা জানি যে বর্গের ক্ষেত্রে ক্ষেত্রফলের সূত্র দুইটা ইউজ করা যায়, এক হচ্ছে বাহু স্কয়ার, আরেকটা হচ্ছে হাফ ইন্টু কর্ণ স্কয়ার। ক্ষেত্রফল ইকুয়াল টু হাফ ইকুয়াল টু কর্ণ স্কয়ার, তাই তো? তো দেখো ক্ষেত্রফলের মান তো আমরা এখানে বের করে নিয়েছি, তাহলে এখান থেকে আমরা কর্ণ বের করতে পারবো না? হ্যাঁ, আমরা এভাবে কর্ণ বের করে নিব। আমরা জানি এটা সূত্র, যেহেতু আমরা নিব, আমরা জানি বর্গের ক্ষেত্রফল ইকুয়াল টু হাফ ইন্টু কর্ণ স্কয়ার। ওকে, দেখো বর্গের ক্ষেত্রফল কত পেয়েছি? 484। 484 বসিয়ে দিলাম এই বর্গের ক্ষেত্রফলের জায়গায়। কি করেছি বুঝছো? ফার্স্টে সূত্র লিখেছি, লিখার পর এই বর্গের ক্ষেত্রফলের জায়গায় তার মান বসিয়ে দিয়েছি, যেখানে আমরা মান পেয়েছি ইকুয়াল টু হাফ ইন্টু কর্ণের মানকে আমরা বের করবো, তাহলে এটা থাকুক কর্ণ হোল স্কয়ার। 2 দিয়ে থেকে গুণ করে দাও, যেহেতু আমার কর্ণের মান বের করা দরকার, এটার সাথে কোনো কি রাখবো না, সংখ্যা রাখবো না। গুণ করে দিলে কত হবে? ওকে, গুণ করে আমরা জাস্ট বসিয়ে দিলাম। দেখো এখন এটা কি হোল স্কয়ার আছে, আমার তো হোল স্কয়ার দরকার নেই, আমার তাহলে কি করতে হবে? হোল স্কয়ারটা উঠাইতে হবে। কি করবো তাহলে? বর্গমূল করে নিব। বর্গমূল করলে কি হবে? 31.11 ইকুয়াল টু কর্ণ। বর্গ করে এই মানটা পেয়ে গিয়েছি, সুতরাং আমরা লিখবো কর্ণ ইকুয়াল টু 31.11। এত
সেন্টিমিটার, সেন্টিমিটার দিয়ে অঙ্কটা শুরু হয়েছিল না? হ্যাঁ, এটাই আমার উত্তর, তাই তো? খুব বেশি কঠিন মনে হয়েছে কি? আমার মনে হয় না একদমই কঠিন। অনেকগুলা সিস্টেম আছে, আমি আবার বলতেছি। একটা অঙ্ক অনেকভাবে করা যায়, তোমরা এই অঙ্কটা অনেকভাবে করতে পারতা। পিথাগোরাস দিয়েও করতে পারতা, চাইলে সরাসরি বর্গের কর্ণ এবং বাহুর যে সূত্র আছে সেটা দিয়ে করতে পারতা। আমি করছি ক্ষেত্রফল দিয়ে, কেমন? যার যেভাবে সুবিধা হয়। এটা কঠিন না। এটা কঠিন না কেন? তুমি যদি এভাবে করো, এক্সট্রা কোনো সূত্র লাগতেছে না। দেখো আমরা এই বর্গের ক্ষেত্রফল হাফ ইন্টু কর্ণ স্কয়ার এই সূত্র কিন্তু অনেক ব্যবহার করতেছি, যার ফলে আমি এই সূত্রটাই ব্যবহার করলাম, কেমন? আজকে পর্যন্তই, আজকে আর কিছু পারবো না। তোমরা সবাই ভালো থেকো। আমি চেষ্টা করি নেক্সট ক্লাস খুব তাড়াতাড়ি দেওয়ার জন্য, কিন্তু আসলে আমি টাইম মিলাতে পারি না। আর আমার একটু প্রবলেমও আছে একটু ডিভাইসটা নিয়ে, যার ফলে আমার মানে অনেক সময় টাইম মিললেও ডিভাইসের কারণে দিতে পারতেছি না ভিডিওটা। যাই হোক, তোমরা টেনশন নিও না। তোমাদের সেমিস্টারের ক্লাস যেহেতু আমি শুরু করেছি, শেষ করবো ইনশাল্লাহ, ওই দায়িত্ব আমার, কেমন? আর মিড টার্ম পরীক্ষা নিয়ে যত প্রশ্ন ছিল আমি এটার একটা ভিডিও দিব ইনশাল্লাহ, ওইখানে তোমরা সবকিছু বার্তা পেয়ে যাবা। জাস্ট মিড টার্ম পরীক্ষার নির্দেশনা নিয়ে একটা ভিডিও দিব, 1-2 মিনিটের হইতে পারে, ওইখানে তোমরা সব বার্তা পেয়ে যাবা। সবাই ভালো থেকো, আল্লাহ হাফিজ।